হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম ইতিহাসের টপ মোস্ট ১০০টা প্রশ্ন নিয়ে ডিসকাস করতে। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আজকে ডিসকাস করব, এই প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ হোক, মিসেলেনিয়াস হোক, ডাব্লিউবিসিএস হোক, বা যে কোনো কোর্টের গ্রুপ সি, গ্রুপ ডি, যাই বলো না কেন, সামনে যে স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা হচ্ছে, সেখানে প্রত্যেকটা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে বন্ধুরা, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ওকে বন্ধুরা। এবং বেল আইকন বাটনটা অবশ্যই অন করে দাও, যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ নোটসগুলো বা স্টাডি ম্যাটেরিয়ালসগুলো তোমার কাছে অতি সহজেই পৌঁছে যায়, ওকে বন্ধুরা। তো চলো শুরু করি ভিডিওটা। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ইতিহাসের জনক কাকে বলা হয়, এর উত্তরটা হবে হেরোডোটাস। ২ নম্বর প্রশ্ন, পাণিনির লেখা বইটির নাম কি? সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। তোমরা নিশ্চয়ই পড়েছো যে অষ্টাধ্যায়ী লেখা গ্রন্থের নাম হচ্ছে পাণিনি। অর্থশাস্ত্র কে রচনা করে? অর্থশাস্ত্র রচনা করে চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ৪ নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত কার রচনা? এটা হচ্ছে অ্যান্সার হবে অশ্বঘোষ। রাস্তরঙ্গিনী কার লেখা? সেটা হচ্ছে কলহন। পরের প্রশ্ন ৬ নম্বর, রাস্তরঙ্গিনী গ্রন্থে কোন দেশের কথা বর্ণনা আছে? সেটা হচ্ছে কাশ্মীরের কথা বর্ণনা আছে। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। তারপরে চলে যাব, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনীকে। ওকে বন্ধুরা, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনীকে। অলবিরুনি রচিত গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে তহকিক ই হিন্দ। তহকিক ই হিন্দ। তারপরে চলো ১০ নম্বর প্রশ্নটা, অশোকের লিপি অশোকের লিপি বা অশোক ভারতের কোন লিপি ব্যবহার করতেন? সেটা হচ্ছে ব্রাহ্মীয় খরষ্টি। ওকে। তারপরে চলো ১১ নম্বর প্রশ্ন, হাতিগুম্পা লিপিতে কার কথা বলা হয়েছে? সেটা হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের কথা। ১২ নম্বর প্রশ্ন, সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে কোথায়? নাসিক প্রশস্তিতে। নাসিক প্রশস্তিতে। তারপরে চলো, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কাহিনী বর্ণিত হয়েছে? সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের। ওকে, সমুদ্রগুপ্তের। তো সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? ওই হরিসেন। মনে থাকবে বন্ধুরা, এই সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। এই এলাহাবাদ প্রশস্তি কিন্তু হরিসেনের লেখা। ওকে, সেখানে কার বর্ণনা পাওয়া যায়? সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের। চলো তারপরের প্রশ্ন, জুনাগড় লিপিতে কোন শক রাজার কৃতিত্ব বর্ণিত আছে? সেটা হচ্ছে রুদ্রদমন। চালক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাহিনী বর্ণিত আছে আইহোল প্রশস্তিতে। প্রশ্ন হচ্ছে, আইহোল প্রশস্তি কার লেখা? আইহোল প্রশস্তি লেখা হচ্ছে রবিকীর্তি, যিনি ছিল চালক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি। তারপরে চলো, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের। সিন্ধু সভ্যতা কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? সেটা হচ্ছে লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। ১৮ নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি? বিশ্বের প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। এই লোথালটা কোথায় আছে? লোথালটা আছে কিন্তু তোমার আমাদের ভারতবর্ষের গুজরাটে। এবং যে সিন্ধু সভ্যতার যে সমস্ত তোমার কি বলবো, সিন্ধু সভ্যতার যে সাইটগুলো পাওয়া গেছে তার মধ্যে একমাত্র যেটা হচ্ছে বন্দর, সেটা হচ্ছে লোথাল। ওকে, লোথাল হচ্ছে একমাত্র বন্দর এবং এখানে পাওয়া গেছিল তোমার বন্দর, পোর্ট বলো বা তোমার জাহাজ, এ সমস্ত জিনিস। তারপরে চলো ১৯ নম্বর প্রশ্ন, আর্য কথাটি হলো একটি ভাষাগত ধারণা। ২০ নম্বর প্রশ্ন, বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? নিষ্ক ও মনা। ২১ নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব, যার বাহন ছিল ষাঁড়। ওকে। তারপরে চলো, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে? সেটা হচ্ছে মহাবীর। মহাবীরের কি ছিল? মহাবীরের ছিল পদ্ম এবং সম্ভবত সিংহ। তারপর দেখো, মহাবীর ছিল কিন্তু মনে রাখবে, মহাবীর ছিল ২৪তম তীর্থঙ্কর এবং ২৩তম তীর্থঙ্কর যিনি ছিল তিনি ছিলেন হচ্ছে কে? ২৩তম তীর্থঙ্কর ছিল হচ্ছে পার্শ্বনাথ, যার প্রতীক কি ছিল? যার প্রতীক ছিল হচ্ছে সাপ। এবং তোমরা একটা জিনিস বলো, যে এই যে ২৪ জন তীর্থঙ্কর ছিল, যে ২৪ জন তীর্থঙ্কর ছিল, এই ২৪ জন তীর্থঙ্করের মধ্যে একমাত্র ছিল একটা মহিলা তীর্থঙ্কর, তার নাম কি? ওকে বন্ধুরা, আমি তার নামটা বলে দিচ্ছি, তার নাম হচ্ছে মল্লিনাথ। তিনি ছিলেন মহিলা এবং তার যে
কি বলবো, তার যে এমব্লেম বা প্রতীক কী ছিল সেটা যদি তোমরা জানো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে চলো 23 নম্বর প্রশ্ন, মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? মহাবীরের জন্ম হয়েছিল কুন্দগ্রাম বা কুন্দপুর। মহাবীরের আসল নাম কি? মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। 25তম প্রশ্ন, জৈন ধর্মগুলি কোন ভাষায় রচিত? এর অ্যান্সার হচ্ছে প্রাকৃত ভাষায়। তারপরে 26 নম্বর প্রশ্ন চলো, বৌদ্ধ গ্রন্থগুলি কোন ভাষায় রচিত? এটা অ্যান্সার হবে কিন্তু পালি ভাষায়। মহাবীর কোথায় মারা যান? মহাবীর মারা যান হচ্ছে পাবা নগরীতে। ওকে। কোন মগধ রাজা মহাবীর ও বুদ্ধদেব দুজনেরই সমসাময়িক ছিলেন? সেটা হচ্ছে বিম্বিসার। বুদ্ধদেব কোথায় মারা যান? বুদ্ধদেব মারা যান হচ্ছে কুশীনগরে। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? সেটা হচ্ছে ত্রিপিটক। তোমাদের যদি প্রশ্নটা করি ত্রিপিটক কোন ভাষায় রচিত, সেটা কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে যাও। তারপরের প্রশ্ন, তোমার বিম্বিসারের উপাধি কী ছিল? বিম্বিসারের উপাধি ছিল সৈনিক। ওকে, মনে রাখবে বিম্বিসারের উপাধি ছিল কিন্তু সৈনিক। আর হচ্ছে বিন্দুসারের উপাধি ছিল হচ্ছে কুনিক। তারপরে চলো, বিম্বিসার কোন বংশের রাজা ছিল? হর্ষঙ্ক বংশের। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। তারপরে প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? তিনি ছিলেন নাগ দশক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে করেন? মহাপদ্ম নন্দ। তারপরে চলো, হর্ষঙ্ক বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করে? হর্ষঙ্ক বংশের পর মগধে রাজত্ব করে হচ্ছে শিশুনাগ বংশ। তারপরে চলো, নন্দ বংশের শেষ রাজা কে? নন্দ বংশের শেষ রাজা ছিল ধননন্দ। তোমরা নিশ্চয়ই জানো যে চন্দ্রগুপ্ত ধননন্দকে পরাস্ত করে। তারপরে চলো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। মগধের রাজধানী পাটলিপুত্র কে স্থাপন করেন? সেটা হচ্ছে উদয়নী। তারপরে চলো, মগধের প্রথম রাজধানী কোনটি? মগধের যে প্রথম রাজধানী ছিল সেটা ছিল কিন্তু রাজগৃহ। ওকে। তারপরে চলো, মেগাস্তানিস কার রাজসভায় আসেন? মেগাস্তানিস আসেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। কার রাজসভায়? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেন? সেটা হচ্ছে শ্রবণ বেলাগোলা। এটা আছে তোমার কর্ণাটকে। মেগাস্তানিস লিখিত গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে ইন্ডিকা। অমৃতঘাত উপাধি কে গ্রহণ করেন? সেটা হচ্ছে বিন্দুসার। মনে রাখবে বিন্দুসার কিন্তু অমৃতঘাত উপাধি গ্রহণ করেন। অশোকের পিতার নাম কি? সেটা হচ্ছে বিন্দুসার। অশোক কলিঙ্গ জয় করে কবে? সেটা হচ্ছে 261 বিসিতে। ওকে। অশোক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেয়? সেটা হচ্ছে উপগুপ্তর কাছে। শেষ মৌর্য সম্রাট কে? সেটা হচ্ছে বৃহদ্রথ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে করেন? সেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। আলেকজান্ডার 50 নম্বর প্রশ্ন দেখো, আলেকজান্ডার ভারত আক্রমণ যখন করে তখন সময়কাল কত ছিল? 327 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে চলো, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কোন যুদ্ধ ঘটে? সেটা হচ্ছে হিদাস-পিদাসের যুদ্ধ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। ওকে, প্রশ্নটা কিন্তু তোমরা নোট করে নাও যে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যে যুদ্ধটা ঘটে সেই যুদ্ধটার নাম হচ্ছে হিদাস-পিদাসের যুদ্ধ। ওকে। আলেকজান্ডার কোথায় মারা যান? আলেকজান্ডার মারা যান ব্যাবিলনে। তারপরে ব্যাকট্রিয় গ্রিকদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজা কে ছিল? তার অ্যান্সার কিন্তু হবে মিনান্দার। ওকে বন্ধুরা। তারপরে চলো, মিনান্দারের রাজধানী কোথায় ছিল? মিনান্দারের রাজধানী ছিল শিয়ালকোট। কোথায় ছিল? শিয়ালকোট বা সকল, বর্তমানে এটা শিয়ালকোট নামে পরিচিত। কামসূত্র গ্রন্থের রচয়িতা কে? কামসূত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে বাৎসায়ন। কুষাণরা কোন জাতির শাখা ছিল? সেটা হচ্ছে ইউচি জাতির। দেখো বন্ধুরা, আমি যে স্পিডে তোমাদেরকে স্টাডি করাচ্ছি, তোমাদের যদি মনে হয় যে না স্যারের স্পিডটা বেশি হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসে যে সমস্ত ত্রুটিগুলো তোমাদের মনে হবে সেগুলো কিন্তু তোমরা ক্লাসে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি সেগুলো অবশ্যই কারেকশন করার চেষ্টা করব। তারপরে চলো, কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? তিনি ছিলেন কনিষ্ক। কনিষ্ক কত সালে সিংহাসনে বসেন? 78 খ্রিস্টাব্দে। কে শকাব্দ চালু করেন? সেটা হচ্ছে কনিষ্ক। তারপরে চলো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। দেখো বন্ধুরা, আমি একটা তোমাদের জিনিস ঘোষণা করি, যারা সিটি সিভিল কোর্টের অংশ, তোমার কমার্শিয়াল কোর্টে যারা পরীক্ষা দিচ্ছ গ্রুপ সি গ্রুপ ডি, মানে অর্থাৎ গ্রুপ সি ক্লার্ক, গ্রুপ ডি ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটরে, সেখানে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কারো ইংলিশের নোট এবং বাংলার নোটের প্রয়োজন,
তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা জয়েন করবে। জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করবে যে স্যার আমার বাংলা স্টাডি ম্যাটেরিয়ালস দরকার বা ইংলিশ স্টাডি ম্যাটেরিয়ালস দরকার। ওকে, আর যাদের এই পিডিএফটা দরকার, যে আমি এখন যে ক্লাসটা করাচ্ছি এই পিডিএফটা, তারাও কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এই পিডিএফটা দিয়ে দেবো। তারপরে চলো, অশ্বঘোষ কার রাজসভায় ছিলেন? অশ্বঘোষ ছিলেন কনিষ্কের রাজসভায়। গান্ধার শিল্প কার আমলে বিকাশ লাভ করে? সেটা হচ্ছে কনিষ্কের। কুষাণ যুগে কোন ধর্ম রাষ্ট্রীয় স্বীকৃতি পায়? সেটা হচ্ছে মহাযান মতবাদ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বসুমিত্র কার সময় ছিলেন? সেটা হচ্ছে কনিষ্কের সময় ছিলেন বসুমিত্র। তারপরে 65 নম্বর প্রশ্ন, কোন যুগকে গুপ্ত যুগের মুখবন্ধ বলা হয়? সেটা হচ্ছে কুষাণ যুগকে। তারপরে সাতবাহনদের রাজধানী নাম কি? সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। তারপরে চলো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে করেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা করেন কিন্তু সিমুক। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিল? তিনি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশের প্রথম রাজা কে ছিল? গুপ্ত বংশের প্রথম রাজা ছিলেন শ্রীগুপ্ত। ওকে, শ্রীগুপ্ত ছিল প্রথম রাজা। তারপরে চলো, গুপ্তাব্দের প্রতিষ্ঠাতা কে করে? সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? সেটা হচ্ছে হরিসেন। গ্রহণ পরিমোক্ষ নীতি কে গ্রহণ করেন? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে। বিক্রমাদিত্য কার উপাধি? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সরকারি উপাধি কে ধারণ করেন? সেটা হচ্ছে অ্যান্সার তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে চীনা বা চৈনিক পরিব্রাজক বা পর্যটক ভারতে আসেন তার নাম হচ্ছে ফাহিয়েন। মনে থাকবে, ফাহিয়েন। কার রাজসভায় নবরত্নরা ছিল? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু নবরত্ন ছিল। তারপরে দেখো, ফাহিয়েন লিখিত গ্রন্থের নাম কি? ফাহিয়েনের লিখিত গ্রন্থের নাম হচ্ছে ফুক ও কিং। কোন গুপ্ত রাজা মহেন্দ্রদিত্য উপাধি গ্রহণ করে? এর অ্যান্সার হচ্ছে উত্তর প্রথম কুমার গুপ্ত। তারপরে চলো, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? সেটা হচ্ছে স্কন্দগুপ্ত। মনে থাকবে, ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? সেটা হচ্ছে স্কন্দগুপ্তকে। তারপরে চলো, শূন্য এর ব্যবহার প্রথম বা কোন দেশে প্রথম হয়? শূন্যর ব্যবহার হচ্ছে প্রথমে ভারতে, অর্থাৎ শূন্য আবিষ্কার করেন তিনি হচ্ছেন আর্যভট্ট, যিনি গুপ্ত যুগের ছিলেন একজন জ্যোতিষবিদ। ওকে, তারপরে চলো, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার রচনা? এটি রচনা হচ্ছে আর্যভট্ট। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। তারপরে চলো, অজন্তা ইলোরায় গুহাচিত্র কোন আমলের? অজন্তা এবং ইলোরায় যে গুহাচিত্রটা আছে সেটা হচ্ছে গুপ্ত যুগে। ওকে বন্ধুরা, সেটা হচ্ছে তোমার গুপ্ত যুগে। কত অব্দে অশোক সিংহাসনে বসেন? 273 অব্দে। মুদ্রা রাক্ষস কার রচনা? মুদ্রা রাক্ষস রচনা হচ্ছে বিশাখ দত্ত। কিরাতার্জুনিয়াম এটি একটি গ্রন্থ, সংস্কৃতের গ্রন্থ। এটি কার লেখা? সেটা হচ্ছে ভারবী বা ভারবী। মিচ্ছকটিক এটি কার লেখা? মিচ্ছকটিক লেখা হচ্ছে শূদ্রকের। পঞ্চতন্ত্র গ্রন্থটি কে লেখেন? সেটা হচ্ছে বিষ্ণু শর্মা। ওকে, পঞ্চতন্ত্র গ্রন্থটি লেখা হচ্ছে বিষ্ণু শর্মা। তোমরা যদি জানো যে হিতোপদেশ গ্রন্থগুলি বা হিতোপদেশ গ্রন্থটি কে লেখেন সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও যে হিতোপদেশ গল্প বা গ্রন্থটি কার লেখা। তারপরে চলো, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে? এটা হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে শশাঙ্ক। শশাঙ্কের অপর নাম কি? সেটা হচ্ছে গণেন্দ্রগুপ্ত। শশাঙ্কের রাজধানীর নাম কি? সেটা হচ্ছে কর্ণসুবর্ণ। হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? এর অ্যান্সার হচ্ছে পুষ্যভূতি বংশ। শশাঙ্ক কিসের উপাসনা করতেন? শশাঙ্ক মনে রাখবে তালবস্যা, অর্থাৎ শশাঙ্ক উপাসনা করতে হচ্ছে শিবের। ওকে বন্ধুরা, শিবের। তারপরে চলো, হর্ষবর্ধন কোথায় তার রাজধানী স্থাপন করেন? সেটা হচ্ছে কনৌজ। তারপরে শিলাদিত্য উপাধি কে ধারণ করেন? সেটা হচ্ছে হর্ষবর্ধন। তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, যদি প্রশ্নটা জানো তোমরা লিখবে, কাকে সকল উত্তর পথনাথ বলা হয়? ওকে বন্ধুরা, তারপরে চলো 97 নম্বর প্রশ্ন, হর্ষাব্দ প্রচলিত হয় কবে থেকে? হর্ষাব্দ প্রচলিত হয় হচ্ছে 606 খ্রিস্টাব্দ থেকে। তারপরে চলো, হর্ষচরিত কার রচনা? হর্ষচরিত রচনা হচ্ছে বাণভট্ট। হর্ষচরিত কার রচনা? অ্যান্সার হচ্ছে বাণভট্ট। হর্ষবর্ধন রচিত নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটকগুলি কার রোগন ভাষায় রচিত? সেটা হচ্ছে সংস্কৃত। আমি এখান থেকে কি বললাম?
নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা এগুলো কার রচনা? হর্ষবর্ধনের রচনা। তারপরে চলো, হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি ছিল হচ্ছে বাণভট্ট। হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন? তার অ্যান্সার হচ্ছে হবে নালন্দা। ওকে, তারপরে চলো, হর্ষবর্ধন কিসের উপাসক ছিলেন? হর্ষবর্ধন ছিলেন হচ্ছে শিবের উপাসক। হর্ষবর্ধন ছিলেন হচ্ছে শিবের উপাসক। তিনি মূলত শিবের উপাসক ছিলেন, তার সাথে তিনি সূর্যেরও পুজো করতেন। তারপরে চলো, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? হর্ষবর্ধনের রাজত্বকালে যিনি আসেন তার নাম হচ্ছে হিউয়েন সাং। চীনা ভাষায় রচিত হিউয়েন সাংয়ের ভারতীয় বিবরণ নাম কি? সেটা হচ্ছে সিইউ কি। তারপরে চলো, কোন বাঙালি পণ্ডিত নালন্দায় অধ্যক্ষ ছিলেন? তিনি হচ্ছে শিলভদ্র। তারপরে বাংলার প্রথম নির্বাচিত রাজাকে? তিনি হচ্ছে গোপাল। ওকে বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে 106টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা নোটিস করলেই দেখতে হবে যে এখানে আমি কম করে হলেও 150টা কোশ্চেন কিন্তু তোমাদের সাথে ডিসকাস করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমি আবারও বলছি, তোমরা যারা কলকাতা সিটি সিভিল কোর্টের পরীক্ষা দিচ্ছ, কলকাতা সিটি সিভিল কোর্টের অংশ কমার্শিয়াল কোর্টে যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের যদি মনে হয় তোমাদের বেঙ্গলি এবং ইংলিশের স্টাডি ম্যাটেরিয়ালস দরকার হয়, তোমরা অতি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করো যে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ স্টাডি ম্যাটেরিয়ালস। আর যাদের যাদের এই পিডিএফটা দরকার আছে তারাও এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আপলোড করে দেবো। ওকে বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে আবার পরের 100 ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো। এই ভিডিওটা যদি মিস না হয় তার জন্য তোমাদের কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন বাটন কিন্তু অন করে রাখতে হবে, যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা মিস না করো। আর এই ভিডিওর মধ্যে যদি তোমাদের মনে হয় যে কোথাও কোনো ভুল হচ্ছে বা কিছু গন্ডগোল হচ্ছে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমি অবশ্যই টাইম দিয়ে পড়ব। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, খুব ভালো করে প্রিপারেশন নাও। সামনে যেহেতু তোমরা নিশ্চয়ই জানো যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা আবার হবে। আমি সেই বিষয়ে পরে কালকে আবার একটা ভালো করে ভিডিও করে দেবো। সমস্ত কিছু কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না, কারা যোগ্য অযোগ্য, এভরিথিং আমি তোমাদের সাথে কালকের একটা ভিডিওতে ডিসকাস করে দেবো। আপাতত এটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো।